আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। শুরু হয়ে গেছে আরেকটি বিশ্বকাপ। ঠিক 1 মাস পরে লেখা হবে নতুন কোনো চ্যাম্পিয়নের নাম। আর্জেন্টিনা কি পারবে তাদের জার্সিতে আরেকটা স্টার যোগ করতে, নাকি লেখা হবে নতুন কোনো দলের মহাকাব্য? আর্জেন্টিনা এবার অনেকটা চমক ছাড়াই তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াডে নতুন মুখ খুবই কম। লিওনেল স্ক্যালোনি যাদেরকে ভরসা করেন, যাদের সাথে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদেরকেই দলে রেখেছেন। তার শিষ্যদেরকে আবারও সুযোগ করে দিয়েছেন বিশ্ব মঞ্চে নিজেদের জাত চেনানোর। আর্জেন্টিনা স্কোয়াডের মূল শক্তির জায়গাটা কোথায়? সেটা কি শুধুই মেসি কেন্দ্রিক? ফ্যানদের ভিতরে একটা কথা অনেক পরিচিত, আর্জেন্টিনা মেসির জন্য খেলে তাই জিতে। কিন্তু একটু ভিন্নভাবে ভাবুন, মেসি তো আরো অনেক আগে থেকেই খেলছে। তিনি গত বিশ্বকাপের আগেও বিশ্বকাপের ফাইনাল খেলেছে, কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন, কিন্তু জিততে পারেন। তাহলে আর্জেন্টিনার এই অজেয় পর্যায়ে আসার মূল কারিগর কে? আমার মতে এটা লিওনেল স্কলারি। আর্জেন্টিনার যে মিসিং পাজল গুলো ছিল, যার জন্য বারবার ব্যর্থ হচ্ছিল, এই মিসিং পাজল গুলোকে এনেছেন লিওনেল স্কলারি। তিনি আর্জেন্টিনার কোর গ্রুপটাকে নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন এবং তাদেরকে একই সূত্রে গেঁথেছেন। তার ফলে আর্জেন্টিনা তাদের সেই ফাইনাল করা কাটাতে পেরেছে। এছাড়া আর্জেন্টিনার দলের আরেকটা গুরুত্বপূর্ণ সদস্য এমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ আসার পর থেকে আর্জেন্টিনার ভাগ্যের খাতাটাই যেন খুলে গেছে, একের পর এক শিরোপা আসতেছে। গত বিশ্বকাপের ফাইনালের ওই মোমেন্টটা ফ্যানটা আজীবন মনে রাখবে। মেসি তার ক্যারিয়ারের শেষ দিকে এসে যে পরিপূর্ণতা পেয়েছে, তার পিছনে সব থেকে বড় অবদান মার্টিনেজ। আর্জেন্টিনার এই দলের মূল শক্তির জায়গাটা আমার কাছে মনে হয় তাদের চ্যাম্পিয়ন মেন্টালিটি। আর্জেন্টিনা একটানা জিতে আসতেছে। একটা দল যখন টানা জিততে থাকে, তখন তাদের আত্মবিশ্বাস অনেক উপরে থাকে এবং প্রতিপক্ষের আত্মবিশ্বাস ততটাই নিচে থাকে। তাই আর্জেন্টিনার এই চ্যাম্পিয়ন মেন্টালিটি তাদের জয়ের মূল অস্ত্র। আর্জেন্টিনার দলের দ্বিতীয় শক্তির জায়গাটা আমার কাছে মনে হয় তাদের অভিজ্ঞতা। এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই বিশ্বকাপ সহ একাধিক আন্তর্জাতিক শিরোপা জিতেছে এবং আর্জেন্টিনা যখনই শিরোপা জিতে, তখন তারা খুব কম ব্যবধানে বা টাইব্রেকারে গিয়ে জেতে। তাই আর্জেন্টিনা দলের এই প্লেয়ার গুলো বড় ম্যাচে গিয়ে তাদের দৃঢ় মানসিকতা ধরে রাখতে পারে, যেটা অন্য কোনো টিমে দেখতে পাওয়া যায়। ম্যাচ চলাকালীন সময়ে আর্জেন্টিনা কোনো প্লেয়ারকে যদি ফাউল করা হয়, তাহলে পুরো দল তেড়ে আসে। এটা তাদের দলের বন্ডিংটাকেই রিপ্রেজেন্ট করে। আমার মনে হয় এক্ষেত্রে তাদের ক্লাব অনেকটা ভূমিকা রাখে। এই স্কোয়াড দেখলে আমরা দেখতে পাই অ্যাথলেটিকো মাদ্রিদের 6 জন প্লেয়ার আছে। যদি এমলিয়ানো মার্টিনেজ ইনজুরিতে পড়ে এবং মুসো যদি স্টার্ট করে, তাহলে এই 6 জনই মূল 11-এ থাকার মতো প্লেয়ার। এবং মেসি, ডিপল মিয়ামিতে সারা বছর একসাথে প্র্যাকটিস করে। তো কোনো দলের 11 জনের ভিতরে 7-8 জন প্লেয়ারই যদি সারা বছর একসাথে প্র্যাকটিস করে, তাহলে তাদের সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এটাও আপনি অন্য কোনো দলের মধ্যে খুঁজে পাবেন। আর্জেন্টিনার এই স্কোয়াডের অন্যতম শক্তির জায়গা হচ্ছে তাদের ইয়াংস্টার, বিশেষ করে নিকো পাস এবং ভ্যালেন্টি বার্কোর কথা না বললে নাই। নিকো পাস গত 2 বছরে সিরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আর্জেন্টিন সমর্থকরা দিবালাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য রয়েছে নিকো পাসের। নিকো পাস এবং মেসি একই প্রোফাইলের প্লেয়ার, তাই এই বিশ্বকাপে হয়তো নিকো পাস খুব বেশি সময় পাবে না খেলার, কিন্তু মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিবে নিকো পাস। এছাড়া ভ্যালেন্টিন বার্কোর কথা যদি বলি, তিনি অনেক ভার্সেটাইল একজন প্লেয়ার। লেফট ব্যাকে শুরু করলো, এখন তিনি পুরোদমে মিডফিল্ডার এবং অনেক পরিশ্রমী একজন। স্কোর ঘোষণার পর থেকে তাকে সবাই সাব হিসাবে কল্পনা করলেও গত 2টা প্রস্তুতি ম্যাচে সে যে খেলা দেখিয়েছে, তাকে এখন মূল একাদশে না রাখাটাই অন্যায় হয়। আর্জেন্টিনার দলের সব থেকে বড় শক্তির জায়গাটা হচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনার প্লেয়াররা জানে 90 মিনিটের এই খেলায় মেসি যে কোনো একটা ম্যাজিক মোমেন্টে বদলে দিতে পারে ম্যাচের পুরো চিত্র। আর যদি খেলা 90 মিনিটে শেষ নাও হয়, তাহলে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তাই এই আর্জেন্টিনা ম্যাচ শেষের আগ মুহূর্ত পর্যন্ত বিপজ্জনক। শক্তির জায়গা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার সংখ্যার জায়গাও বল। আর্জেন্টিনার এই স্কোয়াডের বেশিরভাগ সদস্যই বিশ্বকাপ জয়ী। আরেকটি বিশ্বকাপ জয়ের ক্ষুধা তাদের ভিতরে কি এখনো বিদ্যমান? তারা অবশ্য আত্মবিশ্বাসী। ক্লাবে যে ফর্মেই থাকুক না কেন, ন্যাশনাল টিমের জার্সি গায়ে তারা সর্বোচ্চ দিতে প্রস্তুত। ইতিহাস বলে সব সোনালী প্রজন্মেরই একটা শেষ থাকে। আমরা 2010 বিশ্বকাপে ইতালি, 2014 বিশ্বকাপে স্পেন, 2018 বিশ্বকাপে জার্মানিকে দেখেছি। তাদের কোনো দলই দুর্বল ছিল না, কিন্তু একই কোর গ্রুপ নিয়ে দীর্ঘদিন খেলা, একই প্লেইং স্টাইল মেনটেন করাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কে জানে এবার আর্জেন্টিনার সাথে সেটা ঘটবে না। তবে একটা পার্থক্যের জায়গা আছে, ওই স্পেন, ইতালি বা জার্মানির দলের কোচদের তুলনায় লিওনেল স্ক্যালোনি অনেক বেশি ইয়াং এবং ভার্সেটাইল। সে সময়ের সাথে সাথে তার দলের প্লেইং স্টাইল বদল করে। তাই হয়তো এই বিশ্বকাপেও সে নতুন কিছু দিয়ে তার প্রতিপক্ষকে চমকে দেবে। আর্জেন্টিনার এই স্কোয়াডের সব থেকে বড় কনসার্নের জায়গা হলো ইনজুরি। বিশেষ করে ডিফেন্স লাইনে ইনজুরির খবর আসতেছে একের পর এক। এই টিমের মেইন সেন্টার ব্যাক জুটি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ। তারা ন্যাশনাল টিমের জার্সি গায়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু রোমেরো তার এই সিজনের শেষ দিকে পুরোটা সময় কাটিয়েছে ইনজুরিতে, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়। একটা বড় ইনজুরি থেকে আসার পরে আবার যদি একটানা ম্যাচ খেলে, তাহলে আরেকটা ইনজুরির সংখ্যা থেকেই যায়। রোমেরোর সেন্টার ব্যাক পার্টনার লিসান্ড্রো মার্টিনেজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বল প্লেয়িং সিপি।
উচ্চতায় কম হওয়া সত্ত্বেও তার পজিশনিং সেন্সের কারণে এরিয়ালেও ডমিনেট করে, কিন্তু তারও একই সমস্যা, হুটহাট ইনজুরিতে পড়ে। এই দুজন যদি ইনজুরিতে পড়ে, তাদের সেরকম ব্যাকআপ এই দলে আছে কি? আমার কাছে সেটা মনে হয় না। সবশেষ যে কনসার্নের জায়গা সেটা হচ্ছে গত কয়েক বছরে আর্জেন্টিনা কম কম্পিটিটিভ ম্যাচ খেলেছে। তারা যদি বড় দলের বিপক্ষে আরো নিয়মিত খেলতো তাহলে তাদের প্রস্তুতিটা আরো ভালো হতে পারে। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে আরেকটি শিরোপা ধরে রাখতে? কমেন্টে জানান। ধন্যবাদ।